আপকি আদালতে লেখক আর রাজনীতিবিদ শশী থারুরের ওপর অভিযোগ হলো যে ইনি মেয়েদের নয়নের মণি। শশী, আজকাল রাহুল গান্ধী বলেন না যে আমি ভালোবাসার দোকান খুলেছি, তখন লোকে বলে যে শশী থারুর তো অনেক আগেই খুলেছেন। আর যেখানে শশী থারুর যান সেখানেই মেয়েরা চলে আসে। আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হতো না, লাইফ বয় হ্যায় জাহাঁ তন্দুরুস্তি হ্যায় ওয়াহাঁ। এখন ওরা বলে শশী থারুর হ্যায় জাহাঁ লেডিজ হ্যায় ওয়াহাঁ। পৃথিবীতে 50% মানুষই তো লেডিজ, মহিলা, তাই তাদেরকে তো সবসময় সম্মানের চোখে দেখা উচিত, কথা বলা উচিত, কথা শোনা উচিত, তাই না? কিন্তু আপনি তাদের কি চোখে দেখেন, কি কথা বলেন, তার একটা উদাহরণ আছে আমার কাছে। পার্লামেন্টের গেটে যখন কোনো মেয়ের সাথে আপনার দেখা হয়, কোনো মহিলার সাথে, তখন কিভাবে দেখেন? এবার এই ছবিটা, আমি একজন মন্ত্রী, এই ধরনের অভিযোগ করবেন না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে লেখা হয়েছে যে আপনি ওনাকে বলছেন এসো আমার বাংলোতে। আমি হয়তো জিজ্ঞাসা করছিলাম যে আপনি অর্গান ডোনেশন নিয়ে কথা বলছিলেন, খুবই ভালো কথা বলেছেন। আর পার্লামেন্টে এই ধরনের কথা আরও বলা উচিত। দেখুন, এটা তো সংসদ, আর এখানে সংসদের কথাবার্তাই হয়। সংসদের ভেতরে বসে আপনি কিভাবে কথাবার্তা বলেন সেটাও আপনাকে দেখাচ্ছি। সুপ্রিয়া সুলের সাথে আপনি কথা বলছিলেন। ছবি দেখে খুব মিসলিডিং হয়। কিন্তু ফারুক সাহেব যখন ভাষণ দেন তখন সুপ্রিয়া শুনে বলতেই গেছিলেন যে, আর উনি ওনার কাছ থেকে কিছু চেক করতে চেয়েছিলেন নিজের কিছু ভাষণ দেওয়ার আগে। তো সেই জন্যই উনি যা বলছিলেন আমি শুনতে পাচ্ছিলাম না, কারণ ফারুক সাহেব আমার সামনে বসে বলছিলেন। তাই ন্যাচারালি আমি একটু এগিয়ে গেলাম ওনাকে শোনার জন্য, ব্যাস এইটুকুই ছিল। আচ্ছা, মেনে নিলাম পার্লামেন্টে দুটো ছবি মিসলিডিং, লোকে যা কমেন্ট করেছে সেগুলো ভুল ছিল। কিন্তু আপনি যখন কারোর বিয়েতে যান তখন কি হয় সেটা দেখে নিন। এখন লোকের জিজ্ঞাসা বরটাকে। দেখুন, আমি তো টোপর পরে যাইনি, কিন্তু যখন সেখানে গেলাম আমি তো বরযাত্রীদের একজন ছিলাম। আর ওনাদের পরিবার, বরের পরিবারের লোকেরা আপনাকে বর সাজিয়ে দিল না। সমস্ত অতিথিদের, সব অতিথিদের এই পাগড়ি সাফা পরিয়ে দিয়েছিল। আর তারপর আপনি নিজেই বলুন, এই ছবিতে রয়েছেন গীতাঞ্জলি শ্রী, যিনি একজন রাইটার। ওনার সাথে লন্ডনে আপনি ওনাকে স্ট্রবেরি খাওয়াচ্ছেন। আর স্ট্রবেরি তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এর ওপর মানে টুইটারে একটা কমেন্ট এসেছিল, কেউ লিখেছিল, আগ লাগি হে বস্তি মে, থারুর আপনি মস্তি মে। দেখুন, লিখতে তো আর কোনো ট্যাক্স লাগে না, সেই জন্যই হয়তো লিখেছে। আর তারপর একটা ছবি পোস্ট করা হয়েছিল কংগ্রেস নেতাদের, যারা পুলিশের লাঠির বাড়ি খাচ্ছেন, এই যে। তো বলছে এরা লাঠির বাড়ি খাচ্ছে আর শশী থারুর স্ট্রবেরি খাচ্ছেন। কিন্তু আমিও এই ধরনের ধর্নায় অংশ নিয়েছি। জানি না কেন, আমার মনে হয় এটা সেই দিনকারই ছবি। আমি যখন গিয়েছিলাম লন্ডনের জয়পুর ফেস্টিভ্যালের জন্য গিয়েছিলাম। এখন এই ছবিটা হলো একজন আরজে রেডিও মির্চির। হ্যাঁ, আর যে খুব ভালো উত্তর দিয়েছিল, মানে মানুষ ওনাকে ট্রোল করেছিল ওনার সম্পর্কে। এই আরজে রেডিওর জন্য ইন্টারভিউ নিচ্ছিল, এই জন্য ওনার রেকর্ডার আমাদের দুজনের মাঝখানেই ছিল। উনি বলেছিলেন যে আমার পাশে এসে বসুন সাউন্ড কোয়ালিটির জন্য। আপনাকে শুধু বলে যে আমার কাছে এসে বসুন। রজত, আপনি ভালো করে জানেন যে ইন্টারভিউয়াররাই এইসব সিদ্ধান্ত নেয়। আপনারা যদি বলেন এখানে এসে বসুন, তাহলে আমি এখানে এসে বসবো। আপনি প্রশ্ন করেন, আমাকে উত্তর দিতে হয়। যখন ওনারা ইন্টারভিউ নেন তখন ওনাদেরই রাজত্ব চলে। ছবিটা যখন সোশ্যাল মিডিয়াতে এলো তখন কমেন্ট এসেছিল, তার একটা কমেন্ট আমি বলছি।
हुस्न तुम्हारा पर्वत है, आंखें तुम्हारी झरना प्रिय, मेरे दिल पर दे दो शाहीन बाग का धरना प्रिय। কিন্তু এইসব কথার মধ্যে আমি এটা বলবো যে আপনারা যখন আমার বিরুদ্ধে কোনো ট্রোল করবেন সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি তো রাজনীতিতে রয়েছি, আর রাজনীতিতে থাকলে আমাদের চামড়া একটু মোটাও হয়ে যায়, মোটা চামড়াগুলো হতে হয় আমাদেরকে। কিন্তু অন্যদের জীবনে সম্পর্কে একটু ভেবে দেখুন, তারাও তো কারুর মেয়ে হতে পারে, কারুর বউ হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে কারুর, তাদেরও তো জীবন আছে, তাদেরও সেলফ রেসপেক্ট থাকে। এটা কি ঠিক যে ওনাদেরও এর মধ্যে মানে আমার বিরুদ্ধে বলুন সেটা রাজনীতির ব্যাপার, সেটা একদম ঠিক আছে। আমার তাহলে এরকম ছবি তোলেন কেন আপনি? আমি ছবি তোলাইনি, এটা অন্য কেউ তুলেছে। আর আর যে টিম এসে সেখানে ছবি তুলেছে ওনাদেরই অ্যাকাউন্ট থেকে এই টুইটটা হয়েছিল। তাই ন্যাচারালি ওনাদের ইন্টারভিউ নিয়ে ওনাদের পাবলিসিটি দরকার, তাতে ওনাদের রেডিও স্টেশন লোকে শোনে। কিন্তু এটা নয় যে আমি ফটো চেয়েছি। অ্যাকচুয়ালি আজ পর্যন্ত মানুষ আমার কাছে ছবি বেশি চেয়েছে, আমি কখনো কারোর ছবি তুলতে যাই না, কথাটা মনে রাখবেন। এই কথাটা সত্যি। আর যেখানেই আপনি যান, সেটা কলকাতার ছবিও আমি দেখেছি, চেন্নাইয়ের ছবিও দেখেছি, আর মহিলারা যারা রয়েছেন তারা আপনার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তাহলে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, আমাকে কেন অভিযোগ দিচ্ছেন বলুন তো। শেষে এসব তো ঠাট্টা তামাশার কথা ছিল। টুইটারে অনেক কিছুই হয়, সেগুলো কতটা সত্যি হয় কতটা মিথ্যে হয়। কিন্তু একটা গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে চাই, আপনার রিলেশন নিয়ে। সুনন্দা পুষ্করের সাথে গোটা বিশ্ব জানে আপনার ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, আর ওনার জন্য আপনার ওপর নানা রকম অভিযোগও ওঠে। মোদিজি বলেছিলেন যে 70 কোটির গার্লফ্রেন্ড। এই সময় কিছু মানুষ বলেছিলেন যে এসব বন্ধুত্ব বা ভালোবাসা নয়, এটা একটা অ্যারেঞ্জমেন্ট। আজ আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, জনতার সামনে কি সম্পর্ক ছিল? দেখুন, খুবই ভালোবাসার সম্পর্ক ছিল ন্যাচুরালি। আর দেখুন, কি আর অ্যারেঞ্জমেন্ট হতে পারে কাশ্মীরের পণ্ডিত আর কেরালার পণ্ডিতের সাথে? আমাদের দেখা হয়েছিল, আমাদের ভালোবাসা হয়েছিল, তারপর বিয়ে করেছিলাম। আর এটা খুবই দুঃখের বিষয় যে যখন কেউ মারা যায় সেটা নিয়ে কিছু মানুষ রাজনৈতিক কাজের ব্যবহার করার চেষ্টা করেছে। খুবই বাজে ব্যাপার। সবশেষে আপনি জানেন যে এই বিষয়টা আদালত পর্যন্ত পৌঁছেছিল, অনেক বছর যাওয়া আসা করতে হয়েছিল। আর সবশেষে জাজেটে থ্রো আউটলি করে বলেছিল যে এসব কী ধরনের বাজে কথা, এর কোনো প্রমাণও নেই যে এটা আত্মহত্যা ছিল, না এর কোনো প্রমাণ আছে যে ওকে মেরে ফেলা হয়েছিল। আপনারা কেন এসব করছেন? এই সব কেস আমার বিরুদ্ধে, মানে এটাকে ডিসচার্জ বলা যেতেই পারে। এটা নয় যে আমাকে ইনোসেন্ট দেখানোর চেষ্টা করা হয়েছিল আর এইভাবেই যে আমি আসলে অপরাধী নই। উনি বলছেন যে কোনো কেসই হয় না, কেসটাকে ডিসচার্জ করে দেওয়া উচিত। শশী, যার এরকম স্কলারলি ব্যাকগ্রাউন্ড রয়েছে, পাবলিক লাইফ আছে, এত সম্মান আছে, মানুষের ভালোবাসা আছে, তার উপর যখন অভিযোগ ওঠে যে উনি তার স্ত্রীকে মার্ডার করেছেন, হত্যা করেছেন, তাহলে আপনি ভাবুন আপনার কেমন লাগবে। আমাকে যারা চেনে তারা সবাই জানে যে আমি কোনোদিন কারোর ওপর একটা আঁচড়ও কাটতে পারি না। নিজের ছেলে মেয়ের গায়েও কোনোদিন আমি হাত পর্যন্ত তুলিনি, এটা বলতে পারি। এই ধরনের মানুষ, সমস্ত লোকজন যারা আমাকে চেনে তারা এটা ভালো করে জানে যে এটা একেবারে অসম্ভব, এটা কোনোদিনই হতে পারে না। ওর যে ভাইরা, মানে 2টো ভাই রয়েছে, ওর একটাই ছেলে, সবাই আমার সাথেই তো ছিল, বলেছে যে আমরা জানি এটা হতে পারে না। কিন্তু বাইরের মানুষেরা আমাকে চেনে না, ওনাকেও চেনে না, কিন্তু এটা নিয়ে যে একটা ভালো রাজনৈতিক সুযোগ পেয়েছে সেই সমস্ত মানুষগুলো এগুলো করেছে। তোমার মতো এটা ভীষণই বাজে ব্যাপার। আর জেনারেলি স্পিকিং, আমাদের রাজনীতিতে একটা সময় মানুষের প্রাইভেট লাইফ, নিজেদের নিজস্ব জীবন, সেটা নিয়ে কেউ এরকম আজে বাজে কথা, সেটা ভালো লাগে না। এমনিতেও মানুষ কিছু বলতোই না। এমন অনেকে, যেমন বাজপেয়ী বাবু সম্পর্কে আর অনেক প্রাইভেট লাইফ সম্পর্কে মানুষ হয়তো সমালোচনা করতো, কিন্তু কোনো কথা মাধ্যম দ্বারা এসব ছাপানো হতো না বা টিভিতে দেখানো হতো না। কিন্তু আজ আমার মতে আমাদের কালচার একেবারে বদলে গেছে, খুবই খারাপভাবে। শশী, সাধারণত আপকি আদালতে আমি চেষ্টা করি কখনো কারোর পার্সোনাল লাইফ সম্পর্কে যাতে কথা না বলা হয়। আমি চাই যে আপনি জনতাকে বলুন, কারণ এই ব্যাপারে এত কিছু পাবলিকলি বলা হয়েছে, মানুষ এত কিছু বলেছে, এত রকম অভিযোগ উঠেছে যে আপনার আর সুনন্দার মধ্যে দূরত্ব হয়ে গেছিল। না, আমাদের মধ্যে সেরকম কোনো দূরত্ব আসেনি। আপনি ওনার টুইটগুলো পড়লেই বুঝতে পারবেন যে ওনার মনে একটু কষ্ট হয়েছিল ঠিকই।
তা একদিন উনি খুব ভালোবাসা নিয়ে টুইটে লিখতেন, যে আবার অন্য দিন অন্য কিছু নিয়ে লিখতেন। ওনাকে নিয়ে আমার একদম কোনো অভিযোগ নেই। উনি খুবই ভালো মেয়ে ছিলেন, উনি একটু অসুস্থও ছিলেন, আর এই ব্যাপারটা নিয়ে একটু সিম্প্যাথিও থাকা উচিত। অ্যাকচুয়ালি আমি পার্লামেন্টে বলেছিলাম যে যখন মেন্টাল হেলথ বিল এসেছিল, আপনারা বুঝুন যে যদি কারোর পা ভেঙে যায় আপনারা সবাই সিম্প্যাথি দেখান আর দেখতে পান যে পাটা ভেঙেছে, আর যখন কারোর মন ভাঙা থাকে সেটা মানুষ দেখতে পায় না, মানুষ বুঝতেও পারে না, মানুষের তরফ থেকে কোনো সিম্প্যাথিও থাকে না তার অনুভূতিও নিয়ে, এবং তার সঙ্গে যে থাকেন তার অনুভূতি নিয়েও। তাই এটা খুব দুঃখের একটা বিষয়। এটা নিয়ে এইভাবে মানে ব্যবহারটা করা হয় যে যেটা খুবই খুবই খারাপ ব্যাপার একটা। আর আমি কখনোই, আর আপনি তো এটা জানেনই যে আমার মানে 15 বছরের রাজনীতিতে আমার যে অভিজ্ঞতা, আমি কারুর ওপরে ব্যক্তিগত আঘাত কখনো করিনি, কাউকেই না। আমার যদি কারোর উপর রাগও হয় তাও আমি কিছু বলি না, কিন্তু আমি পলিটিক্স অফ পার্সোনালিটিতে বিশ্বাস করি না। কিন্তু তবুও আমার মনে 2-3 জন মানুষ আছেন যাদের আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তাদের যা কন্ডাক্ট আছে, তাদের যে মিথ্যেগুলো, তারা যে মিথ্যে বলেছে, আর ওরা জানতো যে সব মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলেন পরপর, এটা তো কখনোই মানে নট পসিবল টু ফরগিভ। তখন মিডিয়াতেও সবকিছুই আসছিল, আপনি জানতেন যে ওরা সবাই মিথ্যে কথা বলছে, তাহলে আপনি জবাব কেন দেননি? দেখুন, সেই সময় আমি জানতাম যে সরকার অন্য কারুর, পুলিশ অন্য কারুর হাতে রয়েছে। যাই আমি বলতাম সেটা হয়তো আমার বিরুদ্ধেই ব্যবহার করা হতো। আমাকে বলল যে আপনার যা বলার আছে আপনি পুলিশকে বলুন না, আর যদি প্রয়োজন হয় তাহলে একদিন আদালতে বলুন। সব থেকে ভালো হলো যে আপনি কোনো মাধ্যমগুলোকে কোন কথা বলবেন না, কারণ বললে পরে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। আমি এখনও পর্যন্ত আমার মন থেকে 100% কনভিন্স নই যে 100% এই স্ট্র্যাটেজিটা ঠিক ছিল, কিন্তু লয়াররা এখনও আমাকে বলেন যে ভালো হয়েছে যে আপনি কিছু বলেননি, কথাগুলোকার মাধ্যমগত বিবাদ কখনো বানাননি। সব শেষে পুলিশের যে রিপোর্টগুলো ছিল একদম ক্লিয়ার ছিল। ওনারাই লিখেছেন যে আমাদের তরফ থেকে 100% কোঅপারেশন পেয়েছেন ওরা যেটাই চেয়েছেন আমি দিয়েছি। ওনারা সারপ্রাইজলি রেড করে আমার মোবাইল ফোন, আমার ল্যাপটপ সব কিছু নিয়ে গেছিলেন। আমার সাথে যিনি কাজ করতেন তারও ল্যাপটপ নিয়ে গিয়েছিলেন। আমার পুরো ইমেলের পাসওয়ার্ড চেয়েছিলেন, সেটাও দিয়ে দিয়েছিলাম, কারণ আমার তো লুকানোর মতো কিছু ছিল না। তাই বললাম যে আপনারা যা করতে চান আপনারা করুন, তারপরেই সিদ্ধান্ত নিন যে এতে কোনো সন্দেহ আছে কি নেই। এই জন্যই ওরা এই মার্ডারের ব্যাপারে কথা বলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু শেষে কিছু না কিছু একটা করার জন্য ওরা আত্মহত্যার কথাটা তুলেছিল, কিন্তু তারও প্রমাণ ছিল 0। তো মৃত্যু কিভাবে হয়েছিল সেটা জানা গেছে? এখন দুর্ভাগ্যবশত কথাটা হলো যে পোস্টমর্টম ওয়াজ নট ভেরি ওয়েল ডান। আর আমি খুব বেশি এইসব ডিটেলসে আসতে চাই না, কারণ আমার মন থেকে এখন এই চ্যাপ্টারটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে আর এরকমই রাখতে চাই। কিন্তু আমাদের দেশে একজন ফরেন্সিক সায়েন্টিস্ট, উনি পদ্মভূষণ পেয়েছিলেন, আর উনি সংবাদপত্রে এই পোস্টমর্টমের ব্যাপারটা পড়ে মন্ত্রীদের এবং সরকারকে একটা চিঠিও লিখেছিলেন, তার কপিটা আমাকে পাঠিয়েছিলেন। উনি বলেছিলেন, দিস ইজ শকিং দ্যাট পোস্টমর্টম ইজ নট আ ফিশিং এক্সপিডিশন। উনি বলেছিলেন যে এই সমস্ত পসিবিলিটি আরও হতো অন দ্য বেসিস অফ হোয়াট হ্যাজ বিন রিভিল ইন দ্য মিডিয়া, আর এই ব্যাপারটা নিয়ে এরা কোনো ভাবনা চিন্তা করেনি। তো এই সব ডিটেলসে যাওয়ার ব্যাপারে আমার মতে এটা কোনো রকম ফোরাম নয়। আর অন্য একদিন হয়তো এটা নিয়ে আমরা ডিটেলসে চর্চা করব, কিন্তু যখন আমি পাবলিক লাইফে অ্যাক্টিভ আছি, আমার পাবলিক লাইফে এই যে বিষয়টা এসেছে এটাই হলো বাজে ব্যাপার। আর আমার মতে এটা নিয়ে থাকাটা ঠিক নয়, কারণ আমি যে কাজ করেছি আমাদের জনতার জন্য, আমাদের দেশের জন্য, তার 0.01%ও নেই এই বিষয়টা নিয়ে যখন আপনি এত বেশি টেনশন দেন, ইট ইজ আনফেয়ার টু মি। শেষে আমি আপনার সাথে একমত। আমি বহু বছর ধরে আপনাকেও চিনি আর সুনন্দাকেও চিনতাম, আর আমি এই কথাটা সাক্ষী যে 7.5 বছর ধরে আপনি কি ধরনের কষ্ট সহ্য করেছিলেন। কিন্তু যতটা আমার কাজ অনুযায়ী, আমার যতটা পাবলিক ডোমেন হওয়ার জন্য যেটুকু জিজ্ঞেস করার প্রয়োজন ছিল করেছি। আপনার সেন্টিমেন্টকে আমি রেসপেক্ট করি, আর আমি বুঝতে পারছি যে এই মামলায় আপনি আসল আদালত থেকেও রেহাই পেয়েছেন, আর আপকে আদালত থেকেও আপনি অবশ্যই রেহাই পাবেন। থ্যাংক ইউ।